মর্গে গিয়ে বড় প্রমাণ হাতে পেতেই খেলা ঘুরিয়ে দিল জয় সান্যাল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে জগদ্ধাত্রী আর বৈদেহী যখন কথা বলছিল, ঠিক তখনই দেবু সেখানে চলে আসে আর এসেই বলতে থাকে, তুমি কিচ্ছু করতে পারবে না জগদ্ধাত্রী, তুমি কিচ্ছু করতে পারবে না, তুমি গো হারা হেরে গেছো, বুঝেছো? এই বলে হাসি যেন ধরেই রাখতে পারছে না দেবু। তখন জগদ্ধাত্রী অবাক হয়ে দেবুর দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে দেবু বলতে থাকে, কাকিমণি, আপনার ছেলে উৎসবকে আমি নিয়ে এসেছি। উৎসব, ভিতরে আয়। তারপর উৎসব আসলে বৈদেহী খুশি হয়ে যায় উৎসবকে দেখে আর জড়িয়ে ধরে। তারপরে দেখা যাবে জগদ্ধাত্রী বলতে থাকে, যতই খুশি হন না কেন, আপনারা যতই চেষ্টা করুন স্বয়ংবরকে ফাঁসাতে পারবেন না। ফাঁসিয়েও কোনো কিচ্ছু করতে পারবেন না। তখন দেবু বলতে থাকে, কিছু করতে পারবো না? কি বলছো তুমি? উৎসবের গায়ে যদি একটা আঁচড়ও লাগে না, তাহলে ওই স্বয়ংবরকেও কিন্তু আইনি মার পেঁচে ফাঁসিয়ে দেবো আমরা। ও কিন্তু ফেঁসে যাবে। তুমি যদি উৎসবের গায়ে হাত দাও, তাহলে আইনের ধারা পুলিশ স্বয়ংবর গায়ে হাত দেবে। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, এই দেবু, সাবধানে কথা বলবে। তখনই সেখানে প্রীতি চলে আসে আর প্রীতি এসে বলতে থাকে, কেন ও সাবধানে কেন কথা বলবে, কেন সাবধানে কথা বলবে? তারপরে দেখা যাবে জগদ্ধাত্রী বলতে থাকে উৎসবের মুখটা চেপে ধরে আর বলতে থাকে, আমি আমি শুধু একটা প্রমাণ পাই, তারপরে আমি দেখব যে তোমাদেরকে জেল থেকে কে ছাড়াতে পারে। তখনই সেখানে মেহেন্দি চলে আসে আর এসে বলতে থাকে, কেন দিদি, এটা তো কথা ছিল না। তখনই মেহেন্দিকে দেখে চমকে যায় জগদ্ধাত্রী। ওইদিকে দেবু বলতে থাকে, শোনো, তোমার দিদি না তোমার বরকে ছাড়িয়ে আনেনি, ছাড়িয়ে এনেছি আমি, বুঝেছো? তোমার দিদি তো তোমার বরকে আটকে রাখতে চেয়েছিল, ওকে ওখানে এখনই লকআপে ঢুকাতে চেয়েছিল। তখনই মেহেন্দি বলতে থাকে, আপনি চুপ করুন তো, আপনি আমার কানে একদম বিষ ঢালার চেষ্টা করবেন না, বুঝেছেন? একদম বিষ ঢালার চেষ্টা করবেন না। আমার দিদির উপর আমার ভরসা আছে, বুঝতে পেরেছেন? তখন চন্দ্রনাথ বলতে থাকে, শোনো, যত দিদি দিদি করো না কেন, বুঝেছো, দিদি কিন্তু তোমার কথা শুনবে না। তখনই প্রীতি বলতে থাকে, হ্যাঁ, ওই ভোল পাল্টাতে সময় লাগে না, আগে তো একই সুরে গান গাইতে, এখন আবার ভোল পাল্টাচ্ছ কেন? তখন মেহেন্দি বলে, আমি কোনো ভুল পাল্টাচ্ছি না, শুধুমাত্র আমার দিদিকে চিনতে আমার ভুল হয়ে গেছে, দেরি হয়ে গেছে, এটাই আর কি। তারপরে দেখা যাবে মেহেন্দি বলতে থাকে জগদ্ধাত্রীকে, দিদি, তোকে বড়দি ডাকছে, চল তো। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, কেন? তখন মেহেন্দি বলে, আরে কালকে তো পুজো, 56 ভোগ রান্না করতে হবে তো, তার জন্য। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, হ্যাঁ, কিন্তু 56 ভোগ। তখন মেহেন্দি বলে, তুই একদম চিন্তা করিস না, বড়দি আছে তো, বড়দি সব শিখিয়ে দেবে তোকে, একদম নিপুণ হাতে তুই করবি, আমি জানি তুই পারবি। ঠিক তখনই বলতে থাকে মেহেন্দি, তুই মায়ের ইচ্ছেটা পূরণ করে দে। তখন জগদ্ধাত্রী বলে, হ্যাঁ, মায়ের ইচ্ছে তো পূরণ করতেই হবে। তারপরে বৈদির কাছে গিয়ে জগদ্ধাত্রী বলতে থাকে, আমি তো আপনার এই ভোগ রান্নার ইচ্ছেটা পূরণ করে দেব, কিন্তু আপনার ছেলে আর বাড়ির জামাইয়ের ব্যাপারটা আমি ভেবে দেখবো। এই বলে ওখান থেকে চলে যেতে লাগলেই দেবু বলতে থাকে, তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, তুমি যদি কিছু করতে পারো তাহলে সবার সামনে বলে দিলাম আমি নাকে খড় দেবো, না হলে তোমার জুতো আমি মুখে নিয়ে ঘুরবো। তখনই জগদ্ধাত্রী দেবুর পাশে এসে বলতে থাকে, সে যোগ্যতাটাও না নেই আপনার দেবু। তখন এই কথা শুনে দেবু রেগে যায় আর বলতে থাকে, এই জ্যাস সান্যাল। তখন জগদ্ধাত্রী সাথে সাথে ওখান থেকে চলে যায়। তখন চন্দ্রনাথ দেবুকে বলতে থাকে, দেবু, এরকম করে চিৎকার করে কথা বলছো কেন? তখন দেবু বলতে থাকে, চিৎকার করে কথা বলছি না বাবা, চালটা ঘুরিয়ে দিয়েছি, এই জ্যাস সান্যালকে গো হারা হারিয়ে দিয়েছি আমি। তখন এই কথা বলে দেবু হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে জ্যাস কৌশিকের কাছে গেলেই কৌশিকই বলতে থাকে, তুমি একদম চিন্তা করো না জগদ্ধাত্রী, তোমাকে আমি ভোগ রান্না শিখিয়ে দেব। তখন জগদ্ধাত্রী বলে, বড়দি, আমি কি পারবো? তখনই কৌশিকের মা বলতে থাকে, হ্যাঁ, আমাদের কৌশিকই তো সম্পূর্ণটা পারে, তোমাকে শিখিয়ে দেবে, দেখবে। তখন জগদ্ধাত্রী বলে, আমি তো জানি বড়দি পারে, কিন্তু আমি কি পারবো? তারপর যদি ভুল হয়ে যায় তখন তো আমার পাপ হবে। তখন কৌশিকী বলতে থাকে, না না, এই 56টা ভোগের নামই আমি জানি, তুমি চিন্তা করো না, তুমিও পারবে। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, বড়দি, এতগুলো ভোগের নামও জানেন আপনি, আর আমি কি পারবো? তখন মেহেন্দি এসে বলতে থাকে, দিদি, তুই ঠিক পারবি, তুই চিন্তা করিস না। তখনই মেহেন্দি বলতে থাকে, আচ্ছা, সবাই বড় বউকে কেন দায়িত্ব দেয়, এই ছোট বউয়ের দিকেও তো তাকানো উচিত। তখন কৌশিকের মা বলতে থাকে, হ্যাঁ, এটা তো খুব অন্যায়, ছোট বউ, ছোট বউকেও তো কোনো কাজ করতে দিতে হবে কৌশিকী, তা তুমি কি কাজ করবে বলো? তখন মেহেন্দি বলে, আমি দিদির অ্যাসিস্ট্যান্ট হব, দিদির কাজে সব কিছুতে আমি সাহায্য করে দেব। তখন এই কথা শুনে সবাই খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে, তারপরে দেখা যাবে সেখানে বৈদেহী আসলে কৌশিকী বলতে থাকে, কাকিমণি, তোমার ছেলের বউ তো তোমার মনের ইচ্ছে পূরণ করবে, কালকে 56 ভোগ রান্না করে তারপরে সবাইকে দেবে।
তখনই বৈদেহী বলে ওঠে, ছেলের বউ মানে? ছেলের বউকে? তখন কৌশিকী বলে, কেন ভুলে গেলে স্বয়ংবর যে তোমার ছেলে? তখনই বৈদেহী বলতে থাকে, ও আচ্ছা। তখনই স্বয়ংবর চলে আসে আর এসে বলতে থাকে, হ্যাঁ আমি এবারের ছেলে, কিন্তু এত আনন্দ অনুষ্ঠান কেন? কিসের জন্য? আমাকে ফাঁসিয়ে দিয়েছে, এই বাড়ির জামাই আমাকে ফাঁসিয়ে দিয়েছে। তারপরে প্রীতি বলতে থাকে, কেন সবসময় বাড়ির জামাইরই দোষ কেন? সবকিছু তো জামাইয়ের দোষ, তাই না? তখন স্বয়ংভু বলতে থাকে, দেবু নিজে স্বীকার করেছে যে ও আমাকে ফাঁসিয়েছে। যা শুনে চমকে যায় সবাই। তখনই দেবু হাসতে হাসতে আসে আর এসে বলতে থাকে, তুমি তো ফেঁসে গেছো আর তোমার বউও হেরে গেছে। কিচ্ছু করতে পারবে না, তোমরা কিচ্ছু করতে পারবে না। তখন স্বয়ংভু বলতে থাকে, মুখ সামলে কথা বলবে, তোমরা আমাকে ফাঁসিয়েছো, কিন্তু তোমরা জানো না আমি কি করতে পারি। তখন দেবু বলে, কিচ্ছু করতে পারবে না, বুঝেছো? কিচ্ছু করতে পারবে না। ওই উৎসবকে যদি তোমার বউ কোনোভাবে কোনো কিছু করার চেষ্টা করে না, তাহলে তুমিও ফেঁসে যাবে। তুমিও আইনি মার পেঁচে একদম ফেঁসে যাবে। তখন স্বয়ংভু বলতে থাকে, শোনো, এই বাড়ির ছেলে না আমিও। আমি এই মুখার্জি পরিবারের সন্তান। স্বয়ং রাজনাথ মুখার্জি আমাকে সেই স্বীকৃতি দিয়েছে। আর আমি মনে মনে এটাই ভাবি যে আমি এই পরিবারের সন্তান। তাই আমাকে ফাঁসানোটা এত সহজ হবে না। তখনই কৌশিকের বাবা বলতে থাকে, কি বলছো তুমি? থাক না এসব কথা, এসব কথা তো মিটে গেছে। তখন স্বয়ংভু বলে, না কাকাই, কিচ্ছু মিটে যায়নি। ওরা আমাকে শুধু শুধু ফাঁসিয়ে দিয়েছে। ওরা ক্রিমিনালি করে, ওরা এত বড় একটা অন্যায় করে ওরা আমাকে ফাঁসিয়ে দিয়েছে, ওরা তো সেটা শাস্তি পাবেই। তখনই প্রীতি বলতে থাকে, এই ন্যাকা কাঁদুনি দেখতে এখানে আসিনি, ঠিক আছে? কালকে পুজো, সেই কথাবার্তা এখানে হচ্ছিল। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, শোনো প্রীতিদি, এখানে না কোনো ন্যাকা কাঁদুনি হচ্ছিল না, এখানে কাজের কথাই হচ্ছিল। আর কালকে আমি 56 ভোগ রান্না করব, আর ঠাকুরের কাছে এই প্রার্থনা করব যেন পাপী তার পাপের সাজা পায়, অপরাধী যেন শাস্তি পায়। তুমি দেখো, ঠিক শাস্তি পাবে। তখনই সবাই অবাক হয়ে জগদ্ধাত্রীর দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে চিরঞ্জিত মর্গে গিয়ে জ্যাজ সান্যালকে ফোন করে বলতে থাকে, আমি মর্গে আছি, তুমি চলে এসো। তারপরেই সেখানে জগদ্ধাত্রী গেলেই সেই লাশগুলোকে দেখায় চিরঞ্জিত। সব লাশগুলো দেখেই জ্যাজ বলতে থাকে, আচ্ছা এদের সাথে কিছু পেলে জামা কাপড়ের মধ্যে? তখন চিরঞ্জিত বলে, হ্যাঁ জ্যাজ, ওদের সাথে কতগুলো সিম কার্ড, ওদের আই কার্ড, আরো অনেক কিছু পাওয়া গেছে। আর ওরা যে ব্যাংকে থেকে টাকা তুলেছে সেটারও প্রমাণ পাওয়া গেছে। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, প্রমাণ পেয়েছো সত্যি? তখন চিরঞ্জিত বলে, হ্যাঁ। তারপরে এই জ্যাজ বলতে থাকে, তাহলে সেগুলো আমাকে দিতে হবে। তখন চিরঞ্জিত বলে, তোমাকে নিতে হলে এগুলোর জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে, কাল সন্ধ্যার সময় তুমি পাবে। তখন জ্যাজ বলতে থাকে, তার মানে পুজো শেষ করে আমি তার ফল পাবো হাতে? তখন চিরঞ্জিত বলে, হ্যাঁ, কিন্তু জ্যাজ এগুলো দিয়ে কি করবে? তখন জ্যাজ বলতে থাকে, এগুলো আমার কাজে লাগবে চিরঞ্জিত, তুমি তাড়াতাড়ি এগুলো পাওয়ার ব্যবস্থা করো। তখন চিরঞ্জিত বলে, আচ্ছা ঠিক আছে। তারপর চিরঞ্জিত ওখান থেকে চলে গেলেই জ্যাজ মর্গে সেই লাশগুলো রাখতে থাকে। ঠিক তখনই সেখানে এসে কাকুলি দেবী জ্যাসের ছবি তুলতে থাকে। তারপরে জ্যাস ওখান থেকে বেরিয়ে গেলেই কাকুলি দেবী কাউকে একজনকে ফোন করে বলতে থাকে যে স্বয়ংবরকে ফাঁসিয়ে দাও, স্বয়ংবরকে ফাঁসিয়ে দাও। স্বয়ংবর হলো কৌশিকী মুখার্জির ভাই। আর কৌশিকী মুখার্জির নিউজে সবসময় আমাদের পার্টির নামে খারাপ খারাপ নিউজ ছাপানো হয়। তাই ওর ভাইকে ফাঁসিয়ে দাও। ও আমাদের বিরুদ্ধে ও প্রমাণ জোগাড় করেছিল না? এবার অপারেশন যেন না করতে পারে, তার জন্য স্বয়ংবরকে ফাঁসিয়ে দাও। দেখি কৌশিকী কি করে। আর ওই দিব্যা সেন যে আমাদের পক্ষে আছে, তার সাথে আমার মিট করার ব্যবস্থা করো। আমি দিব্যা সেনের সাথে মিট করতে চাই। এই বলে কাকুলি দেবী ফোনটা রেখে দেয়। তো বন্ধুরা, এবার কি জ্যাস পারবে তাহলে এই সব কিছু সুরাহা করে স্বয়ংবরকে বাঁচাতে আর উৎসব আর দেবকে শাস্তি দিতে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।